হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফকির নির্পোলা, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? হ্যাঁ, তোর সব দাঁত ফেলে দিব যদি আর একটা কথা বলিস। করিস তো সিকিউরিটি গার্ডের চাকরি, আর ভাবখান ন্যাস যেন কোটিপতির ছেলে। রিমি রাসেলের গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে উপরের কথাগুলো বলে। আপনারা তো বুঝছেন না কি হচ্ছে এসব, তাই না? তাহলে চলেন আপনাদের নিয়ে অতীতের সাগরে ডুবতেই, কেমন? রাসেল গেটের পাশে একটা চেয়ারে বসে হেলান দিয়ে মনের আনন্দে ঘুমে আছে, হাতে একটা লাঠি নিয়ে। এদিকে এইবারের একমাত্র মেয়ে রিমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে সে কখন থেকে ডেকে যাচ্ছে, তবুও রাসেলের কোনো খবর নেই। রহিম চাচা, এই রহিম চাচা, কোথায় গিয়ে মরলে? হ্যাঁ, আমি শুধু একবার ভিতরে আসি, তারপর দেখো কি করি তোমার। রিমির এমন চিৎকার চেঁচামেচি শুনে রাসেলের সদ্দশা ঘুমটা হট করেই ভেঙে যায়। রাসেল তাড়াতাড়ি গিয়ে গেট খুলতেই রিমি ভেতরে ঢুকে উপরের কাহিনীটা ঘটায়। এখন বুঝছেন তো নাকি? দেখুন, আমি সিকিউরিটি গার্ড বলে আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি সেই সকাল 6টার সময় ডিউটিতে আইছি, এক ফোঁটা ঘুমাতেও পারিনি। এখন মাত্র ঘুমাইছি আর চেঁচামেচি শুরু করেছেন। নবাবের বাচ্চা, তোকে কি এখানে ঘুমানোর জন্য চাকরি দিয়ে আনা হয়েছে? হ্যাঁ, ঘুমাতে হলে বাসায় গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমা। এখানে কাজ করতে হলে এমন চলবে না। আর যদি এমন দেখি তো তোর চাকরি নট করে দিব। আর হ্যাঁ, রহিম চাচা কই? আর তোকে তো এর আগে এখানে দেখিনি। রহিম চাচা অসুস্থ, তাই উনি গ্রামে চলে গেছেন। আজকে থেকে আমি ওনার জায়গায় ডিউটি করবো, স্যার বলেছেন। ঠিক আছে, এখন তাড়াতাড়ি গিয়ে গাড়ি থেকে আমার লাগেজটা উপরে নিয়ে আয় তো। রিমির কথা শুনে রাসেলের তো সেই লেভেলের রাগ উঠে যায়, আর মনে মনে বলতে থাকে, শাকচুন্নি খচ্চর বেডি, আমার জিনিস বহন করার জন্য কতগুলো লোক, তার হিসেবে আমি নিজেই জানি না। আর আমি নাকি বহন করে উপরে নিয়ে যাব লাগেজ। এই যে ম্যাডাম, আমি এইবারে সিকিউরিটি গার্ড, কোনো স্টেশনের কুলি নই যে লাগেজ বয় নিয়ে উপরে যাব। রাসেলের কথা শুনে রিমি তো রাগে ফুলতে থাকে আর তেলে বেগুনে জ্বলতে জ্বলতে বলে, রাসেলের গালে থাপ্পড় দিয়ে বলে, তোর তো সাহস কম না? আমার বাড়িতে কাজ করে আমার মুখের উপরেই বলিস লাগেজ নিয়ে আসতে পারবি না? তোরে তো আমি দেখে নিব। তাহলে আপনার আইফোন দিয়ে আমার একটা সুন্দর ছবি তুলে নিয়ে যান। শয়নের স্বপ্নের সব সময় আমাকেই দেখিয়েন, কেমন? তোরে যে আমি কি করব আল্লাহ জানে। এই কুদুস, আমার লাগেজ উপরে নিয়ে দিয়ে আয়। এই ফকিরের বাচ্চাকে তো আমি পরে দেখে নিব। আমার সাথে তেরামি করার স্বাদ ওকে বুঝতেই হবে। তারপর রাসেল আবারও ঘুমিয়ে পড়ে, রিমির কথার কোনো তোয়াক্কা না করে। এদিকে রিমির আগে ফুঁসতে ফুঁসতে ভেতরে চলে আসে, বাড়ির ভেতরে ঢুকেই চিল্লাতে শুরু করে, আব্বু, আম্মু, কোথায় তোমরা? তাড়াতাড়ি এখানে এসো, না হলে আমার মাথা কিন্তু সত্যি সত্যি রক্ত উঠে যাবে। রাকিমের এমন চিল্লাচিল্লি শুনে মিসেস শাহিদা চৌধুরী ও শফিক চৌধুরী তাড়াতাড়ি রুম থেকে বাইরে আসতে আসতে রিমিকে বলে, কি রে মা, তোর আবার কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করে পুরো বাড়িটাকে মাথায় কেন তুলছিস? হ্যাঁ, আসলেই তোর বাবা ঠিক কথা বলেছে। তুই এমন করে চিৎকার করতেছিস কেন? এমন ভাবে চিৎকার করতেছিস যেন তোর পাকা ধানে কেউ মই দিচ্ছে। রিমির মা, তুমি থামো তো একটা। রিমি মা, তুই বল তোর কি হয়েছে আসলে? আব্বু, কি হয়নি আগে সেটা শোনো। একটা ফকিরের বাচ্চা হয়ে আমাকে এভাবে অপমান করে, এটা আমার এখনো পর্যন্ত সহ্য হচ্ছে না। তুমি একটা কিছু না করলে আমি কিছু একটা করব বলে দিলাম। আরে বাবা, তুই বলবি তো নাকি আসলে হয়েছেটা কি? সেটা না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আব্বু, তুমি কোন সাহসে একটা ফকিরের পোলাকে বাড়ির সিকিউরিটি গার্ড হিসেবে রেখেছো? তাও আবার আমার সাথে বেয়াদবি করে। ও, তোকে তো বলাই হয়নি। ছেলেটা খুব গরিব। কালকে আসার সময় গুন্ডাদের হাত থেকে ওই ছেলেটাই আমাকে বাঁচিয়েছিল, তাই ওকে একটা চাকরি দিলাম। আর তারপরেও তোর রহিম চাচা এখন আর পারে না ডিউটি করতে। দেখ রিমি, রাসেলকে অনেক ভালো আর খুব ভদ্র একটা ছেলে মনে হয়েছে, তাই এইসব বাজে কথা বলে আমাদের কান পতিস না তো। মায়ের এমন কথা শুনে রিমি তো আরো বেশি করে রাগে ফুলতে থাকে, এই যেন যখন তখন বিস্ফোরিত হবে। আব্বু, তুমি দেখলে? আম্মু আমাকে দেখতেই পারছে না, ওই ছেলের হয়ে কথা বলছে।
মারে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি রাসেলকে আচ্ছা করে বকা দিব, যেন তোর সাথে এমন না করে। তুমি জানো ওই ছোট লোকের পোলাকে আমি শুধু বলেছি আমার লাগেজটা ভিতরে নিয়ে আসতে, আর ওই শালা আমার মুখের উপরে নগদে মানা করেছে, পারবে না। রাসেল ভুল কি বলেছে শুনি? ও হলো গিয়ে সিকিউরিটি গার্ড, তাহলে ও তোর লাগেজ নিয়ে আসতে যাবে কেন? ওর কাজ হলো বাড়ির গেট পাহারা দেওয়া, সেটাই দিবে। তোমরা কেউ আসলে আমাকে ভালোবাসো না, থাকো তোমরা, আমি গেলাম। রিমি রাগ দেখিয়ে উপরে কথাটা বলি সেখান থেকে হনহন করে রুমে চলে আসে। এদিকে মিসেস শাহিদা চৌধুরী ও মিস্টার শফিক চৌধুরী বলতে থাকে, না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এত রাগ কেন হলো ওর, এটাই তো বুঝলাম না। তোমার মাঝেও অহংকার, রাগ কোনোটাই নেই, আবার এইসব আমার মাঝেও নেই। তাহলে বংশগত রীতি অনুসারে রিমি এমনটা পেল কিভাবে? হুম? আদর দিয়ে দিয়ে একেবারে বাদর তৈরি করেছো। গরিব মানুষকে তো মানুষই বর্ণনা করতে চায় না। এভাবে রিমির বাবা মা আরো অনেক কথা বলে। এদিকে রাসেলের ঘুম ভেঙে যায় একটা কলের শব্দে। রাসেল ঘুম ঘুম চোখে ফোনটা বের করে দেখে ওর বাবা ফোন করেছে, তাই তাড়াতাড়ি কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তা তোমাদের কি অবস্থা সবার? এইসব বাদ দিয়ে যেটা বলি সেটা কান দিয়ে শোন। তোর দাদির অবস্থা কিন্তু দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। যা করার খুব শীঘ্রই কর, না হলে তোর দাদির শেষ ইচ্ছেটা পূরণ হবে না। আব্বা, তুমি কি মনে করেছো ওই বুড়ির সহজ কোনো বায়না ধরেছে? তোমার বোনের তো ওইটা মেয়ে না, যেন আস্ত একটা বিন্দি মরিচের গোডাউন। বাবারে বাবা, যে রাগ! রাসেলের এমন কথা শুনে ওর বাবার কাছ থেকে ওর মা ফোনটা নিয়ে বলে, বাবা, তোকে এমন বললে চলবে না। তোকে যে ওই মেয়ের সকল রাগ অহংকারকে চূর্ণ করে এই বাড়ির বউ করে আনতেই হবে। আম্মু, তোমরা দোয়া করিও আমি আমার এই ফুফাতো বোনকে বউ বানিয়েই তারপরে বাড়ি আসমু। এইভাবেই মা বাবার সাথে আরো অনেকটা সময় কথা বলে রাসেল কলটা কেটে দিয়ে যেই না পেছনে ঘুরতে নিছে, অমনি তাকে সিঁড়ি দিয়ে নামছে মিসেস শাহিদা চৌধুরী। তাই রাসেল একটু ঠিক হয়ে ওর ফুপির দিকে তাকিয়ে আছে। রাসেল, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে এ বাড়িতে থাকতে? না, কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের মতো এত সুন্দর মনের মানুষের বাড়িতে কাজ করতে আবার অসুবিধা হবে কেন? আমার খুব ভালোই লাগছে। বাবারে, আমি সব বুঝি, কিন্তু আমার মেয়েটার না রাগ আর অহংকারটা একটু বেশি। তবে কিছু মনে করিও না, সব ঠিক হয়ে যাবে। বাচ্চা মানুষ ঠিক বুঝে উঠতে পারে না কি করবে আর কি করবে না। বুঝেছি। তা ম্যাডাম, আপনি কি কোথাও এখন যাচ্ছেন নাকি? দেখে মনে হচ্ছে কোনো কিছুর জন্য বাইরে এসেছেন। হ্যাঁ, একটা জিনিসের জন্য বাইরে এলাম। আচ্ছা রাসেল, তুমি একটু দোকান থেকে নুডলস নিয়ে আসো তো। তত সময় আবুল গেট পাহারা দিবে। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। আপনি মনের আনন্দে ভেতরে গিয়ে টিভিটা অন করে হিন্দি সিরিয়াল দেখেন, কেমন? রাসেল, তুই তো আসলে অনেক মজার একটা ছেলে। যাই হোক, সব সময় এমন হাসি খুশি থাকবি, তাহলে শরীর আর মন দুটোই চাঙ্গা থাকবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার কথাটা মেনে চলার চেষ্টা করব। রাসেল কথাটা বলেই বাড়ি থেকে একটু দূরে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা ওর বডিগার্ডের কাছে কল দেয়। এদিকে মিস্টার নীরব গাড়িতে বসে মনের আনন্দে গান শুনতেছিল। রাসেলের কল পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো স্যার। নীরব সাহেব, কোথায় আছেন আপনারা সেটা বলেন আগে। স্যার, আমরা তো গাড়ি নিয়ে একটু দূরে বসে আছি। কেন স্যার, বড় কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কোনো সমস্যা না। আপনি এখনই আমাকে নুডলস দিয়ে যান দোকান থেকে নিয়ে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি এখনই নিয়ে আসতেছি। তারপর রাসেল কলটা কেটে দিয়ে বাইরে দোকান থেকে একটা সিগারেট নিয়ে মনের আনন্দে টানতে থাকে আর গুনগুন করে গান গাইতে থাকে। এমন সময় রিমিদের বাড়ির কাছে ছেলে নান্টু এসে রাসেলকে দেখে ফেলে আর রাসেলের চারিপাশে ঘুরে ঘুরে ওকে দেখে বলে, বাপরে বাপ, সামান্য একটা সিকিউরিটি চাকরি করে ভাবখান এমন লইছিস যেন লাক্সারের ছেলে। দে সিগারেটটা দে, তোর মুখে এসব মানায় নাকি? ও তাই নাকি? এইসব আমার মুখে মানায় না, তাই তো? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি এটা আমার মুখে মানায় নাকি তোর মুখে মানায়। দেখা যাবে। তবে একটা কথা, আজকের দিনের পরে এই মনের সুখে এই বেরিটা খেয়ে মনের একটু পিনিক পাইলাম। নান্টুর কথা শেষ হবার আগেই রাসেল বডিগার্ড এসে নান্টুকে ধরে নিয়ে একটু ফাঁকে চলে আসে। নান্টু তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। তোর সাহস কত বড়, আমার মুখ থেকে সিগারেট নিয়ে খাস, আবার বলিস এই সিগারেট আমার মুখে মানায় না? দেখ রাসেল, তুইও ওই বাড়ির কাজের লোক আর আমিও ওই বাড়ির কাজের লোক।
তাই বলে কি চল দুজনে মিটমাটটা করে নিই, নিজেদের মধ্যে ঝামেলা রেখে কী লাভ বল? রাসেল নান্টুর কথা শুনে ঠাস করে থাপ্পড় লাগিয়ে বডিগার্ডদের বলে নান্টুকে উল্টা করে ঝুলিয়ে দিতে। ব্যাস, রাসেলের কথা তারা অক্ষরাক্ষর পালন করে। তোর সাহস কত বড় আমার মুখ থেকেই সিগারেট কেড়ে নিয়ে নিজেই খাস, যেখানে আমার সিকিউরিটির জন্য কয়েকজন বডিগার্ড রাখা সেটাই আমি গুণে শেষ করতে পারবো না। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এমনটা কোনোদিনই করব না। ঠিক আছে, যা, ক্ষমা করে দিলাম। তবে এই ঘটনা যদি কারো কানে যায় তাহলে কিন্তু তোর চোখ, কান, গলা সব থাকবে সমুদ্রের পাড়ে আর দেহ থাকবে চৌরাস্তার মোড়ে। কথাটা মনে থাকবে তো? ঠিক আছে স্যার, আজকে থেকে আপনি আমার স্যার, আপনি যা বলবেন আমি ঠিক সেটাই করব। গুড। এখন দোকান থেকে সিগারেট নিয়ে ঠিক আগের মতোই আমার মুখে দে, না হলে বুঝতেই তো পারছিস। নান্টু রাসেলের কথা শুনে দৌড়ে সিগারেট নিয়ে আগুন ধরে রাসেলের ঠোঁটে দিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসে। এদিকে স্যার, চামচিকার সাহস কত বড় আপনার সাথে লাগতে আসে, আর এই নিন আপনার নুডলস। কোথা থেকে নিয়ে এসেছো? এমন জমকালো দেখাচ্ছে কেন? আমি তো স্যার সুপার শপ থেকে খুঁজে খুঁজে ভালোটাই নিয়ে এসেছি, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই। বুঝেছি মিস্টার নীরব, গুড জব। আর সবসময় আমার আশেপাশে থাকবেন, কেমন? ঠিক আছে স্যার, আমি সবসময় আপনার সাথেই থাকবো। রাসেল সেখান থেকে নুডলসের কার্টনটা নিয়ে সোজা বাড়ির ভেতরে চলে আসে, আর কাজের মেয়ের হাতে কার্টনটা দিয়ে চলে আসে ওর জায়গায়। এভাবেই গুটি গুটি ঘড়ির কাঁটা দিন পেরিয়ে সন্ধ্যা 7টা বেজে গেছে। রাসেল এখনই ডিউটি শেষ করে বাসায় চলে আসবে এমন সময় রিমি আসে ওর সামনে আর রাগী কণ্ঠে বলে, কোথায় যাচ্ছিস তুই? কেন, আমি তো বাসায় যাচ্ছি, সেটা দেখছেন না? আমার ডিউটি সন্ধ্যা 7টা পর্যন্ত, আমি সেটাই করেছি। চুপ, একটাও কথা বলবি না। এখন আমার জন্য যেখান থেকে পারিস 50 পিসের A4 পেপার নিয়ে আসবি। আমি অ্যাসাইনমেন্ট করব। 20 মিনিটের ওপরে যদি 1 সেকেন্ডও বেশি সময় লাগে তাহলে তোর কি হবে সেটা আল্লাহ ভালো জানে। এটা কিন্তু রীতিমতো আমার সাথে জুলুম করা হচ্ছে। আমার ডিউটি টাইম ওভার হবার পরেও এমন কেন করছেন? তোদের মতো লোকেদের এই একটাই সমস্যা, কোনো কথা মাইন্ডের আগে বুঝতে চাস না। এখন যদি না যাস তাহলে তোর গলের নকশা আমি পাল্টে ফেলবো। ওকে, যাচ্ছি, টাকা দিন। সব সময় একদিন আমারও হাতেও আসবে, সেদিন বোঝাবো কেমন লাগে। এই নে টাকা। আর শোন, আসার সময় আমার জন্য সুন্দর করে ফুচকা আর চটপটি নিয়ে আসবি। ঠিক আছে, তাহলে 20 মিনিট প্লাস 20 মিনিট, টোটাল 40 মিনিট পরে আপনি আপনার জিনিস বুঝে পাবেন। তোরে সময় দিয়েছি 20 মিনিট আর তুই বলছিস 40 মিনিট? থাপড়াইয়া তোর দাঁত ফেলে দিব। হারামজাদা, বেশি কথা বলিস। শোনেন, এই গালটা আপনার বাপ দাদার সম্পত্তি না যে চাইলেই মারতে পারবেন। আপনি তো একটা জিনিসের জন্য 20 মিনিট সময় দিচ্ছেন, তাহলে আরো 2টা জিনিস বেশি আনলে সময় তো একটু বেশি লাগবেই, তাই না? ওকে, ঠিক আছে, যা। আর এর বেশি সময় লাগলে দেখবি কেমন লাগে। ঠিক আছে ঝগড়িটি। ওই, তুই কি আমাকে কিছু বললি? না না, আমি আপনাকে কি বলতে যাব, আমি তো কিছুই বলতে পারি না। রাসেল কথাটা বলেই বাইরে চলে আসে আর পকেট থেকে ফোনটা বের করে নীরবকে সবটা খুলে বলে। পরে নীরব পাক্কা 25 মিনিট পরে সব কয়টা জিনিস রাসেলের হাতে দিয়ে, স্যার, কী সব জিনিসের কথা বলেন? এগুলো এখানে খুব একটা পাওয়াই যায় না, এমন একটা জায়গায় বাড়ি যার আশেপাশে ভালো কোনো লাইব্রেরিও নাই। ঠিক আছে, এখন যাও, ওই দজ্জাল মেয়ে এখনই চলে আসতে পারে। নীরব রাসেলের কথার জবাবে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর এদিকে রাসেল জিনিসগুলো নিয়ে ভেতরে এসে দেখে মিসেস শাহিদা চৌধুরী সোফায় বসে আছে। রাসেলকে, কি রে রাসেল, তোর হাতে ওইগুলা কি? আর এভাবে বাড়ির ভিতরে এসে দাঁড়িয়ে আছিস কেন? আসলে ম্যাডাম, এইগুলা রিমি ম্যাডাম আনতে বলেছিল, কিন্তু আমি তো ওনাকে কোথাও দেখছি না, তাই দাঁড়িয়ে আছি। ওহ, এই ব্যাপার। এখন তো সবাই একটু কাজ করতেছে, তাহলে বাবা তুই একটু কষ্ট করে এগুলো রিমি রুমে দিয়ে আয়। আমি যাব তার রুমে? আল্লাহ, তবা তবা। রাসেল গালে হাত দিয়ে অবাক হয়ে উপরে কথাটা বলে। আর এইদিকে রাসেলের এমন কাণ্ড দেখে রিমির আম্মু বলে, আরে বাবা, তুই এমন ভয় পাইতেছিস কেন? হ্যাঁ, যা রিমির রুমে গিয়ে দিয়ে আয়। রিমির রুমটা হলো সিঁড়ি দিয়ে উঠে ডানে মোড় নিতেই ঘুরতেই ডানের প্রথম রুমটা। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। রাসেল কথাটা বলি ধীরে ধীরে রিমির রুমের দিকে চলে আসে। রিমির রুমের সামনে এসে দরজা ধরতে দেখে দরজা খোলা, তাই রাসেল কিছু না বলে রুমের ভেতরে প্রবেশ করে। রাসেল যেই না খাটের উপরে বসেছে অমনি রিমি ওয়াশরুম থেকে চুল ঝাড়তে ঝাড়তে বের হয়। রাসেলকে এভাবে ওর খাটে বসতে দেখে মেজাজ তো চড়া লেভেলের গরম হয়ে যায়
আর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে, তো সাহস কি করে হয় আমার বেডরুমে বিনা অনুমতিতে প্রবেশ করার? তার উপর আবার আমার খাটে বসে খাটের উপরের চাদরটা ময়লা করে ফেলেছিস। ওরে বাবা, আমি এখানে বসতেই চাদর ময়লা হয়ে গেল? কই, আমি আমার সাথে ধুলা ময়লা কিছুই তো দেখছি না, আমি তো যথেষ্ট পরিষ্কারই আছি। চুপ, একটাও কথা বলবি না। এখন আমার রুমে অনুমতি না নিয়ে তুই আসলি কেন? আমি দরজা খোলা পেয়েই চলে এসেছি। আর এই যে ম্যাডাম, কথা না বলে আগে যান, গিয়ে নিজের পোশাকটা পরে আসুন। রাসেলের কথা শুনে রিমি যেন রাগের মাঝেও অনেকটা লজ্জা পেয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে পরনে শুধু টাওয়ালটাই মোড়ানো আছে। রিমি কিছু না বলে দৌড়ে আবার ওয়াশরুমে গিয়ে পোশাক পরে আসে আর রাসেলের কলার ধরে বলে, সত্যি করে বল, তুই কিছু দেখিস নাই তো আবার? ফুলে ভরা বাগান যদি কেউ বেড়া না দিয়ে আলগা রাখে, তাহলে গরু ছাগল তো সেই ফুল বাগানের গাছ খেতে আসবেই। কি বললি তুই? না মানে, আপনার জিনিসগুলো নিয়ে আপনার আম্মু আমাকে আপনার রুমে আসতে বলেছে। জিনিসগুলো ঠিক মতো এনেছিস বলে আজকের বারে বেঁচে গেলি। তবে নেক্সট টাইম এমন ভুল করলে তোর শরীরের চামড়া কিন্তু আমি তুলে নিব, মনে রাখিস। ঠিক আছে ম্যাডাম। শালি শাকচুন্নির বেডি, আমার সাথে জোর গলায় কথা বলিস, তোরে তো আমি দেখে নেব। রাসেল রুমের বাইরে আসতে আসতে উপরে কথা বলে। এদিকে রাসেল নিচে এসে দেখে রিমির বাবা মা দুজনেই বসে আছে। রাসেলকে দেখে, কি, রাসেল হঠাৎ গেটের মানুষ দোতলায় থেকে নামছে, কারণ কি? আসলে স্যার, রিমি ম্যাডাম কিছু জিনিস আনতে দিছিলেন, সেটা দিতে আসলে ম্যাডাম বলে রিমি ম্যাডামের রুমে দিয়ে আসতে, সেটাই দিয়ে আসলাম। আচ্ছা, তবে রাসেল আমার রাগী মেয়ের থেকে একটু সাবধানে থাইকো। রিমি যেই রাগী আর জেদি, না জানি কখন কি করে বসে। ঠিক আছে স্যার, আমি আপনার কথা মেনে চলবো। এখন তাহলে আসি, কেমন? ঠিক আছে, আর শোনো, তুমি কালকে থেকে কিন্তু রিমির সাথে বডিগার্ড হয়ে সব জায়গায় যাবে। কেন স্যার, আমি তো আপনার বাড়ির সামনে সিকিউরিটি গার্ড, তাহলে রিমি ম্যাডামের সাথে বডিগার্ড হয়ে যেতে বলছেন কেন? রাসেল, আসলে দেশের যা অবস্থা আর আমাদের শত্রুরও তো কোনো অভাব নেই, তাই তোমাকে আমরা ওর সাথে যেতে বলছি, কারণ ও তোমার উপরে আমাদের 100% বিশ্বাস আছে। ঠিক আছে ম্যাডাম, আমি তার সাথে যাব, এতে কোনো সমস্যা হবে না। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে আসে সোজা বাড়ির বাইরে। আর গাড়ি নিয়ে ওকে নিতে আসে ওর বডিগার্ড বাহিনী। স্যার, আমরা সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আপনার সাথে কোনো নামগন্ধই নেই, দেখে আমরা একটু ফাঁকে গিয়েছিলাম। আসলে তোমার হবু ভাবে শাকচুনিটার জন্য আমার দেরি হলো। এখন চলো বাসায় যাওয়া যাক। ঠিক আছে স্যার, চলুন। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করো। তারপর ওরা গাড়ি নিয়ে 2 ঘন্টা পরে রাসেল বাড়িতে পৌঁছে যায়। রাসেল আজকে বাড়িতে আসতো না, শুধু ওর দাদির অসুখ বেশি শুনেই আসলো। রাসেল গাড়ি থেকে নেমেই সোজা ওর দাদির কাছে আসে। সবাই ওর দাদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। রাসেল, তোর দাদির সাথে তাড়াতাড়ি কথা বল। তোর নাম বলে বলে আমাদের সবার কান একেবারে ঝালাফালা করে দিয়েছে। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি কথা বল, না হলে মা যে আরো বেশি কষ্ট পাবে। ঠিক আছে বাবা। তারপর রাসেল ধীরে ধীরে ওর দাদির কাছে চলে আসে আর দাদির হাত ধরে আলতো করে একটা চুমু দিয়ে বলে, দাদি, তুমি কেমন আছো? আর নিজের শরীরের কি অবস্থা করছো? হ্যাঁ, এই দেখো আমি এসেছি। রাসেলের কথা শুনে রাসেলের দাদির দিকে তাকিয়ে মুখে হাত বোলাতে বোলাতে চোখের পানি ছেড়ে দেয়। কেননা আজকে 2 দিন হলো রাসেলের দাদি কথা বলতে পারে না। রাসেল, তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। তোকে দেখেছে, এখন ধীরে ধীরে তোর দাদি এমনিতেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মা, তুমি তো ভালো করেই জানো আমি এই বুড়িটাকে কতটা ভালোবাসি। বুড়ি কিছু হয়ে গেলে আমার অবস্থা কি হবে ভেবে দেখেছো? বাবারে, আমরা সবাই তো তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কিছুই যে করার নাই। তুই বরং আমার শেষ ইচ্ছেটাকে যত তাড়াতাড়ি পারিস পুরো কর। মা, এটা কি এত সহজ? ওই মেয়ের যে জেদ আর অহংকার, সেটা দেখলে তোমরাই টাচকি খেয়ে পড়ে যাবে। সুন্দরী মেয়ে এমন একটু জেদ আর অহংকার তো থাকবেই। আচ্ছা, এখন খাবার খেয়ে নে, একটু পরে আবার বলা শুরু করবি আমি চলে গেলাম। তারপর রাসেল আর কিছু না বলে খাবার খেয়ে সবাইকে বলে রুমে চলে আসে। পরের দিন সকালে রাসেল আবারও রিমিদের বাড়িতে গার্ড হয়ে আসে। রাসেল আসতেই দেখতে পায় রিমি সিঁড়ি দিয়ে নিচে নামছে। রিমি থেকে রাসেল হা হয়ে তাকিয়েছে, কেননা আজকে রিমি খুব সুন্দর করে সেজেছে, যেন দেখতে আসমানের পরীর মতো লাগছে। রিমি রাসেলের সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলে, ওই,
তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এই জিনিস দেখার অধিকার তোর নেই, বুঝলি? তোর মতো ফকিরের কপালে এই জিনিস ভরবে না। কে বলেছে ভরবে না? আল্লাহ চাইলে তো আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিতেও পারে, তাই না? চুপ কর, তোর এটা মনের ধারণা। আমি তো অন্য একটা ছেলেকে ভালোবাসি, আর বিয়ে যদি করতেই হয় তো ওকেই করব। তোকে বিয়ে কে করবে? হ্যাঁ, একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। জোর করে মন নিতে যেও না, ওরে মন চলো না। মেয়ে মানুষের মন বোঝা যে বড়ই যন্ত্রণা। তোর এত বড় সাহস আমাকে গানের সুরেও বাঁশ খাওয়াস? আচ্ছা, যাই হোক, আমার মনটা আজকে খুব ভালো, তাই তোকে কিছু বললাম না। মা বাবা বলেছে তোকে আমার সাথে নিয়ে যেতে। এখন চল, এয়ারপোর্টে যাব। আজকে আমার জান পাখিটা আমেরিকা থেকে আসবে। আচ্ছা চলেন, তবে একটা কথা, আমাকে তার সামনে যদি কাজের লোক বলেন তাহলে আমি যাব না। সেটা বলবো কেন? আমি তো ওকে বলবো তুই আমার বিয়ে করা জামাই। কাজের লোককে কাজের লোক বলবো না তো কি বলবো? হ্যাঁ, যেটা বললেন সেটা বললে কিন্তু মন্দ হয় না, শুনতে খুব ভালোই লাগে। আমি আপনার জামাই। রাসেলের কথা শুনে রিমি রাগে ফুঁসতে ফুঁসতে রাসেলের গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, তোর শখ দেখে আমি বাঁচি না। সামান্য সিকিউরিটি গার্ড হয়ে স্বপ্নটা দেখছিস কত বড়। চল এখন। রাসেল আর কোনো কথা না বলে রিমির সাথে গাড়িতে গিয়ে বসে। রাসেল গাড়ি ড্রাইভ করছে, কেননা সেই দিন রাসেল গাড়ি চালিয়ে রিমির বাবাকে বাড়িতে এনেছিল, তাই তারা জেনে গেছে রাসেল ড্রাইভ করতে পারে। রাসেলের পাশেই বসে আছে রিমি। জ্বালানা দিয়ে আসা বাতাসের কারণে রিমির চুলগুলো বারবার উড়ে রাসেলের মুখের উপরে এসে পড়ছিল। রাসেল যেন এই মুহূর্তটাকে খুব করে উপভোগ করতেছিল। আচ্ছা ম্যাডাম, আপনাদের চুলে কি এমন সুগন্ধি লাগান যে ছেলেদের মন শুধু মেয়েদের চুলে সেই সুবাস নিতেই চায়? আরে বেটা, কোনো সুগন্ধি দিতে হয় না। এটা শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করা হয়, সেটার ঘ্রাণ। তবে সব মেয়েদের চুলের আলাদা একটা সুগন্ধি আছে, তাই না? এই যে, আমার তো আপনার চুলের ঘ্রাণে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করতেছে। কি সুন্দর ঘ্রাণ। যেটা বলেছিস সেটা এখানেই থামিয়ে রাখ। আমার কি মনে হয় জানিস, তোকে থাপ্পড় না দিলে তুই কিছুতেই শুনবি না। এই জন্যই বড়রা বলে গেছে, এই পৃথিবীতে মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই রাসেল কিন্তু বলতে যাবে ঠিক তার আগেই রিমির ফোনে ওর বান্ধবীর কল আসে, তাই রিমি আর কিছু না বলে কলটা রিসিভ করে। হ্যাঁ মিমি, বল। শাকচুন্নি, আমরা সে কখন থেকে তোর জন্য কলেজে এসে অপেক্ষা করতেছি, কিন্তু তোর কোনো আসার নামগন্ধই নেই। আরে বাবা, এভাবে বলছিস কেন? আমি তো আসতেছি, এখন রাস্তায় আছি, বুঝেছিস? হ্যাঁ, সবই বুঝি। গেছো দুলাভাইকে নিয়ে মনে হয় ডেটিং করতে, আর বলছিস রাস্তায় আছিস। মিমির বাচ্চা, তোরে যদি একবার হাতের কাছে পাইতাম, একেবারে চাবাইয়া খেয়ে ফেলতাম। তুই জানিস আজকের রিফাত দেশে আসবে, আমি সেখানেই যাচ্ছি, আর তোরা কলেজে বসে আছিস। ওহো, তার মানে মহারানী এখন কলেজে না, বরং আশিকের সাথে মিট করতে এয়ারপোর্টে যাচ্ছে, তাই তো? এই তো, তোর মাথায় বুদ্ধি হয়েছে। কে বলেছে তুই কিছুই বোঝোস না? শালা চশমিশ, তুই তো ভালোই বুঝতে পেরেছিস। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন যত তাড়াতাড়ি পারিস তোর দেওয়ানা আশিকের সাথে দেখা করে আমাদের কাছে চলে আয়। ওকে, তোরা থাক, আমি কিছু সময় পরেই চলে আসব। এই তো, এখন আমরা এয়ারপোর্টে চলে আইছি, আর 10 মিনিট পরেই রিফাত চলে আসবে। এইভাবে আরে কিছু কথা বলে ফোনটা কেটে দেয়। রিমি বলে দিলে রাসেল সেখানে নিয়ে গাড়ি পার্কিং করে রাখে। তারপর রিমির সাথে দাঁড়িয়ে রিফাতের জন্য অপেক্ষা করতে থাকে। আচ্ছা ম্যাডাম, এই যে কত মানুষ আসতেছে, এরা কি এই বিল্ডিং এর পেছন থেকে আসতেছে নাকি অন্য দেশ থেকে মাটির নিচ দিয়ে এসে? তুই আসলেই একটা গাধা। তোকে কেন যে গেট পাহারা দেওয়া বাদ দিয়ে আমার সাথে পাঠাইলো আল্লাহ জানে। আরে এরা সময় বিমানে করে অন্য দেশ থেকে আসলো, আর বিমান তো মাটি দিয়ে চলে না, মাথার উপর দিয়ে যে আকাশপথে উড়ে যেতে দেখিস সেটাই বিমান। ও তাই নাকি? আমার না আপনার কথা শুনে খুব ইচ্ছে হচ্ছে বিমান দেখা ও ভেতরে উঠে আকাশে উড়ে বেড়ানোর। হ, এটা তো মামার বাড়ির আবদার, তুই বলবি আর তোকে বিমানে ওঠাবে? বিমানে উঠতে অনেক টাকা লাগে, পাস তো মাত্র 7,000 টাকা দামের একটা চাকরি। এখন কথা না বলে চুপ থাক। ওই তো রিফাত চলে এসেছে। রিফাতকে দেখে রিমি তো সেই খুশি, আর রিফাতও অনেক খুশি।
দুজনেই জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসে। মাঝখান থেকে রাসেল রিমির আগেই রিফাতের সাথে কোলাকুলি করে, যেটা দেখে রিমি তো রাগে ফুসফুস করতেছে। এই তুই কে? হ্যাঁ, তোকে আমি তো কোনোদিন দেখিনি। স্যার, আমি হলাম রেমি ম্যাডামের দেহরক্ষী। কি বললি? একটা থাপ্পড়ে তোর যত সব দাঁত আছে না সব ফেলে দেবো হারামজাদা। আরে বাবা, রাগ করেন কেন? আমি তার বডিগার্ড। তাহলে আমি ভুল কি বললাম বলেন? এই, তুই বডিগার্ডের মতো থাকবি, সেটা না করে আমার আগেই তুই রিফাতকে জড়িয়ে ধরলি কেন? তোর কারণে আমার মনের মাঝে তৈরি হওয়া সবটুকু ফিলিংস নষ্ট হয়ে গেছে। নেই, আমি তো এটাই চাই। আসলে ম্যাডাম, স্যার তো দূর থেকে আসলো, আর এখন যেরকম হারে এইডস রোগ ছড়াচ্ছে, তাই আমেরিকা থেকে আসা সাহেবের সাথে আমি আগে কোলাকুলি করলাম। এটা তো ঠিকই বলেছিস। যাক, বেঁচে গেছি। ওকে জড়িয়ে ধরলে তো আমার এইডস হতো। রিমি, তুমি কি পাগল হয়েছো? এই শালা খুব খারাপ, তোমাকে নানা রকম কথা বলে কনফিউশনের মাঝে ধান্দাই দিচ্ছে। এই, তুই আমাদের মাঝ থেকে বিদায় হতো, ভালো লাগছে না তোকে? আমি যাবো কেন? আমার মালিক আমাকে ম্যাডামকে পাহারা দেওয়ার জন্য বেতন দিয়ে রেখেছে। উফ, শালা হনুমানের বাচ্চা, তোর জন্য আজকে রিমির সাথে মজা নিতেও পারলাম না। তোরে তো আমি দেখে নেব। রিমি চলো এখন তাহিরে একটু ঘুরে আসা যাক। না, তুমি আগে বাসায় গিয়ে নিজেকে ফ্রেশ করো, তারপর আমরা ঘুরতে যাব। তোমার জন্য আমার কোনো ক্ষতি হোক সেটা চাই না। শালা বডিগার্ডের বাচ্চা, এমন ওষুধ দিলি যেটা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েও নষ্ট করা যাবে না। আচ্ছা রিমি, আমি তাহলে বাসায় গেলাম। যাও, আর দেখে শুনে সাবধানে যাইও, কেমন? আর বাড়িতে গিয়েই আমাকে কিন্তু কল দিতে একদম ভুলে যাবে না। শালার বেড়া, যা বাড়িতে যা। শালার শখ কত বড়, আমার হবু ভাইয়ের সাথে ফুর্তি করবে। রিমি, তুমি ভেবো না, এই রাসেলের দেহে এক ফোঁটা রক্ত থাকতে রিফাত তোমার হতে পারবে। রাসেল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু ভাবছে, আর রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছে। কেননা রাসেলকে ডাকলেও শুনছে না, তাই রিমি জোরে একটু ধাক্কা দিয়ে বলে, কি রে, কোন জগতে হারিয়ে গেলি যে তোকে এত ডাকছি সেই কথাগুলো তোর কানে যায় না? আমার মনে হয় তোর সাথে ভূত আছে, মাঝে মাঝে এমনই করিস। না ম্যাডাম, সেটা কিছু না। আসলে আমার যখন কোনো মজার কথা মনে পড়ে, তখন আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাটা ভাবতে থাকি। তুই যেমন খাটাস তেমন তোর ভাবনার মডেলটাও তেমনই খাটাস। চল এখন কলেজে যাব, সবাই আমার জন্য বসে আছে। চলেন। বিমানে তো আর চড়ালেন না। ওই কুত্তা, আমি চাইলেই কি আর তোকে বিমানে চড়াতে পারবো নাকি? বিমানে চড়তে হলে অনেক কিছু লাগে, আর তাছাড়া তোর মতো ফকির যদি বিমানে ওঠে তাহলে তো বিমান নড়তেই পারবে না। আইছে বিমানে উঠতে। যে চলাচল করে নিজের বিমান দিয়ে, আর তাকে বলছে বিমানে চলে বিমান বেমানান হয়ে যাবে। রাসেল উপরের কথাগুলো ভেবেই গাড়ি নিয়ে বসে, আর রিমিও চলে আসে। ওরা সোজা কলেজে চলে আসে। কলেজ গেট দিয়ে ঢুকতেই ওই যে আমার শাকচন্নি বান্ধবীরা সব বসে আছে, ওইখানে চল। আর ওদের সাথে কথা বলিস না যেন, আমি তোকে একা অপমান করি, সেটাই অনেক। আমি চাই না তোকে অন্য কেউ অপমান করুক। ঠিক আছে ম্যাডাম, যাক, একটু একটু করে তাও আমাকে নিয়ে ভাবতে শুরু করছে। একদিন এই ভাবনা থেকেই প্রেমের সৃষ্টি হবে। হে আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূরণ করো। এই শক্ত মনের মেয়ের ফুল বাগানে আমাকে ভ্রমর হবার সুযোগ করে দাও। তারপর রাসেল ওদের সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। রিমি গাড়ি থেকে নেমে পড়ে, আর এদিকে রাসেলের বডিগার্ড কলেজের পাশেই দাঁড়িয়ে আছে। রাসেল গাড়ি থেকে নামতেই, কি রে বান্ধবী, এত সুন্দর একটা মানুষ তোর গাড়ি থেকে নামছে কিভাবে রে? দেখেই তো মনে হচ্ছে কোনো নর্দমা থেকে মাত্র উঠে আইছে। ছি, চারপাশটা কি গন্ধ করতেছে। ও হলো আমার বাড়ির সিকিউরিটি গার্ড, তাই বাবা আমার সাথে বডিগার্ড হিসেবে পাঠিয়েছে। পড়াশোনা জানে না দেখে সিকিউরিটি গার্ডের পাশাপাশি বডিগার্ডের চাকরি করে, না হলে সোজা বডিগার্ডের চাকরিই পেত। আর ওর শরীর থেকে কোথায় গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে তোদের দাঁত ফেলে দিব। রিমি, তুই এই সামান্য কাজের লোকের জন্য আমাদের কথা শোনাচ্ছিস, তা আবার থাপড়াই দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়ার সাথে? দেখুন ম্যাডাম, আপনারা হলেন বড়লোক বাবার ধনী মেয়ে, আর আমি হলাম একটা গরিব বাবার গরিব ছেলে। আমার না আপনাদের মতো এত ফুটানি করলে চলে না। এই যে হাত পা দেখছেন, কাজ করে পরিবারের সবার মুখে 2 মুঠো ভাত 3 বেলা জোটাতে হয়। আমাকে ভালো কাপড় চোপড় কিনলে হয় না, কেননা নিজে ভালো কিছু কিনতে গেলে পরিবারের সবার কথা মনে হয়। তারা তো পুরাতন ছেঁড়া জামা কাপড় পরে আছে। ম্যাডাম,
বাপের টাকার ফুটানি না দেখে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে দেখবেন এই সমাজের সবাই আপনাদের ভালো চোখেই দেখবে। ছোট লোকের বাচ্চা, তুই এত বড় সাহস আমাদের জ্ঞান দিতে আসিস? তোর কি মনে হয় আমরা সবাই এই ভার্সিটিতে পড়াশোনা করি এমনি এমনি? কোনো জ্ঞান নেই আমাদের? জীবনে কখনো স্কুলের বারান্দায় গিয়েছিস যে এভাবে কথা বলছিস? ম্যাডাম, বই পুস্তকে একটা সুন্দর করে লেখা আছে যে নিজের বুঝ নিজেই বুঝতে পারে, তাকে জ্ঞানের জন্য অন্যের কাছে যেতে হয় না। আমি হয়তো কোনোদিন স্কুলের বারান্দায় যাইনি, তবে এই যে ছোট লোকের মাথাটা দেখছেন, এখানে জ্ঞানের কোনো অভাব নেই। আপনারা যা পড়েন সব আমি আপনাদের চোখ বন্ধ করেই পড়াতে পারবো। কি, তোর এত বড় সাহস? তুই আমাদের অপমান করিস? এই ফকিরের বাচ্চা, নিজের নামটা কখনো ইংরেজিতে বানান করে লিখতে পেরেছিস? মনে হয় বাংলায় লিখতেই তোর দাঁত ভেঙে যায়। আইসে আমাদের পড়াতে। এই তোরা থাম তো। আচ্ছা রাসেল, তুই যখন আমাদের পড়াতে পারবি এইটা কথাটা বলেই ফেলি, তখন এই প্রশ্নের উত্তর দে দেখি, না হলে থাপ্পড় দিয়ে তোর গালের নকশা আমি বদলে ফেলবো। বলেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা বলতো, ইংরাজি বর্ণমালা কয়টি? রাসেল এদিক সেদিক তাকিয়ে নিচে মাথা চুলকাতে চুলকাতে বলে, ম্যাডাম, এই প্রশ্নের উত্তর আমি পরে দেই কেমন? আমার না খুব পানি পিপাসা পেয়েছে, তাই আমি একটু 26 গ্লাস পানি খেয়ে আসি। রাসেল কথাটা বলেই দোল পানি খাবার দিকে। আসলে রাসেল কিছুই বলতে চায় না, এদিকে সবাই তো হাসতে হাসতেই যেন শেষ। ইংরাজি বর্ণমালা কয়টি সেটাই বলতে পারে না, আর আইছে আমাদের পড়াতে। দেখো কিভাবে চর খাওয়ার ভয়ে পালিয়ে গেল। এত সহজ একটা প্রশ্ন ধরলি সেটাও পারলো না। এটা তো দুধের শিশুকে ধরলেও বলতো যে ইংরেজি বর্ণমালা 26টি। ওই 1 মিনিট, রাসেল তো আমার প্রশ্নের উত্তর দিয়ে গেছে, কেননা ও তো যুক্তির সাথে বলেছে 26 গ্লাস পানি খেতে হবে। আরে বাদ দে তো ওইসব বাদাইমার কথা। এখন চল ক্লাস করে আসি। এমনিতেই কয়েকদিন হলো ক্লাস করা হয় না ঠিক মতো। চল তাড়াতাড়ি, এখন তো আমাদের হিটলার স্যারের ক্লাস চলছে মনে হয়। রিমি কথাটা বলেই ক্লাসরুমে চলে যায়। রিমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। সবাই রুস্তম স্যারের ক্লাস করতে খুব ভয় পায়, কেননা উনি খুব কড়া লেভেলের একজন মানুষ। পরে যদি না হয় সেদিন কারো রক্ষা নেই। এদিকে রাসেল কিছু সময় পরে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে ওর বন্ধুর সাথে কথা বলতেছে। আরে না, বল তোর কি অবস্থা? সেই যে গেলি আর আমার সাথে তো কথাই বলি না একটা বারের জন্য। দেখ রাসেল, একদম ফাজলামি মারবি না। নিজেই পোল্ট্রি মেয়ে চলে গেলে অহংকারী মেয়ের বাড়ির সিকিউরিটি গার্ড হতে, আর এখন সব দোষা আমাকে দিচ্ছিস। আর বলিস না দোস্ত, আমি যে তোদের সাথে কথা বলতেই পারি না, না জানি কখন ধরা পড়ে যাই। এমনিতেই বাবার কথা মতো আমার গার্ডরা সবসময় আমার আশেপাশেই থাকে। সেটা আমি জানি। আর চিন্তা করিস না, আমার হবু ভাবির যদি কোনো সুন্দরী বান্ধবী থাকে তো বল, আমি এখনই সিলেট থেকে চলে আসব। বান্ধবী তো একটা আছেই, তবে এটা রিমার থেকেও বেশি ডেঞ্জারাস, গরিবদের দেখতেই পারে না। আরে বন্ধু, ভয় নাই। এই রানা সব ছদ্মবেশী ধরতে জানে, হাজার হলেও তোর থেকে শেখা সব কিছু। ঠিক আছে, তুই ওকে তাহলে ফেরিওয়ালা সেজে পাঠাবি, তারপরে দেখবো ওদের অহংকার কোথায় যায়। আচ্ছা, আমি তাহলে আসতেছি। ওই ছেড়ির দিমাগ কমাতে যে হবেই। এইভাবে আরো অনেক কথা বলে কল কেটে দেয়। কিছু সময় পরে রাসেলের কাছে নীরব চলে আসে। আচ্ছা স্যার, আপনি এইভাবে এই মেয়েটার পিছনে পড়ে আছেন কেন? আপনার পরিচয় দিলে তো এই মেয়ে কেন, এই মেয়ের 14 গোষ্ঠী রাজি হয়ে যাবে। থাপড়ায় তোর দাঁত ফেলে দেবো। আর বেডা, ওই মেয়ের 14 গোষ্ঠী মানে ওই মেয়ের মা আমার গোষ্ঠীর মেয়ে, মানে আমার আপন ফুপি, বুঝেছিস? তাহলে তাদের এই কথাটা বলছেন না কেন? শুধু শুধু দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছেন নীরবে। কি করব বল, দাদির ইচ্ছে ওই মেয়েকে একদম সাদা সিধা ভাবে যেন তার নাতি বউ করে নিয়ে যায়, এর মাঝে যেন কোনো অহংকার না থাকে। তুই যা, ম্যাডাম আসতেছে। এদিকে নীরব রাসেলের কাছ থেকে চলে যায়, আর মিমি সেটা দেখে রিমিকে বলে, রিমি দেখ, ছোট লোকের বাচ্চা একদিনেই বন্ধু বানিয়ে ফেলেছে কলেজে। ওই যে একটা ছেলে ওর সাথে কথা বললো। আরে ও একটা মানুষ, তাহলে ওর সাথে আরেকটা মানুষ তো কথা বলবেই, তাই না? সেটা নিয়ে এত ভাবার কি আছে? আরে কথা সেটা না, কথা হলো ওই ছেলেটা কত স্মার্ট আর রাসেল কি খ্যাত, সেটাই বলছিলাম তোকে। আরে ধুর, চল তো। এই রাসেল, তুই ওই ছেলেকে চিনিস কিভাবে? এখানে তো তুই নতুন। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আগে এনাদের বাসায় সিকিউরিটির কাজ করছি, তাই আমাকে এতদিন পরে দেখে একটু কথা বললো। দোস্ত, এ কিন্তু 1 নম্বর ঢপবাস। দেখ, কথায় কথায় মিথ্যা বলে। মিমি, তুই চুপ থাক তো।
ও মিথ্যে বললেই কি আর সত্যি বললেই আমাদের কি যায় আসে? হুম? এই যে ম্যাডাম, এত উড়িয়েন না, কারণ আপনার কপালে একটা ফেরিওয়ালা বেড়াই জুটবে। এটা স্বর্ণাক্ষরে লিখে দিতে পারি। হ্যাঁ, তোরে কইছে আমার জন্য কত ধনী ঘরের প্রস্তাব এসে পড়ে আছে, আর তুই বলছিস আমার জন্য নাকি কোনো ফেরিয়ালা আছে। ম্যাডাম, আমি হাত দেখেই বলতে পারি কার ভাগ্যে কি আছে। বিশ্বাস না হয় আপনার হাতটা দেখেন। তুই অনেক লুচ্চা আছিস দেখছি। আচ্ছা, তুই আগে রিমির হাত দেখে বলে দে দেখি ওর কপালে কি আছে। আরে এটা বলতে ম্যাডামের হাত ধরতে হবে কেন? আমি তো এমনিতেই বলে দিতে পারি ম্যাডামের সাথে তার বর্তমান প্রেমিকের ব্রেকআপ হবে, আর তার বিয়ে হবে তার মামাতো ভাইয়ের সাথে। রাসেলের কথা শুনে রিমি তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা রিমি ওর নানির বাড়ির কথা কখনো শোনেনি, তাই অবাক হয়ে জিজ্ঞেস করে। ফালতু একটা কথা বলবি না। আমি আমার নানির বাড়ির কথা বাবা মায়ের কাছে কখনোই শুনি নাই। আর তুই বলছিস আমার বিয়ে মামাতো ভাইয়ের সাথে হবে? প্রশ্নই আসে না। ঠিক আছে, আমার কথাটা মিলিয়ে নিয়েন। আর মিমি ম্যাডাম, দেখি আপনার হাত। একটা থাপ্পড় দি মুশালা লুচ্চা বেডা, এত মেয়েদের হাত ধরার ইচ্ছে কেন? হ্যাঁ, কি করব বলেন, মেয়েদের মনটা যেমন নরম, হাতটাও তেমন নরম, তাই হাত দেখে ভাগ্য গণনা করাটাও সহজ হয়ে যায়। তুই আসলেই লুচু বেটা। এই নে হাত ধরে দেখ কি আছে কপালে, আর তেমনটা যদি না হয় তাহলে তোকে আমি পচা পানিতে চুবিয়ে মারবো, বুঝছিস? ঠিক আছে ম্যাডাম, আপনার কথা আমি মেনে নিলাম। তারপর মিমির হাত ধরে রাসেল অনেকটা সময় নাড়াচাড়া করতে থাকে, আর এইদিকে মিমি রাগে ফুঁসতে ফুঁসতে বলে। দোষ দেখ এই লুচু বেটা কতটা ফাজিল, হাত দেখার নাম করে আমার হাতে সুড়সুড়ি দিতেছে। ওই গাধি, তুই জানিস না হাত দেখতে হলে হাতের রেখা নেড়ে চেড়ে দেখতে হয়। রাসেল ওদের কথার মাঝেই বলে ওঠে, যেটা শুনে ওরা সবাই তো অবস্থান হয়ে যায়। পাইছি, মিমি ম্যাডামের পুরা কুণ্ডলি পাইছি। ওই, তুই কি পেয়েছিস সেটা আগে বল, এত কথা পরে বলিস কেমন? ম্যাডাম, ওনার ভাগ্যে যা আছে, ওনার নাম হবে রানা। সে বর্তমানে ফেরি করতে সিলেটে আছে। আজকে এই শহরে তার পা পড়বে, আর কালকে ম্যাডামের সাথে তার প্রথম দেখা হবে। যদি এমনটা না হয় তাহলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। মিমি কথাটা বলেই চিন্তিত মনে সেখান থেকে চলে যায়। আর এদিকে রিমি ও রাসেল বাড়িতে আসার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাসেল গাড়ি ড্রাইভ করতেছে খুশি মনে, কেননা আজকে দুজনের মনে চিন্তা ঢুকিয়ে দিতে পেরেছে। রিমি হঠাৎ রাসেলকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুই সত্যিই কি হাত দেখে ভাগ্যের কথা বলতে পারিস? আরে পারবো না কেন, আমি তো এইসবের সব পাক্কা। দেখলেন না মিমি ম্যাডামের কথা কি সুন্দর করে বলে দিলাম। আর একটা উদাহরণ হিসেবে শুনে নিন, আপনার বাবা মা লাভ ম্যারেজ করেছে। আরে দূর বেটা, এটা কোনো উদাহরণ হলো নাকি? আমি তো এটা আগে থেকেই জানি যে বাবা একজন স্কুল মাস্টার ছিলেন আর মাকে পড়াতে পড়াতেই ভালোবাসায় জড়িয়ে গিয়েছিলেন। আপনি কি জানেন আপনার নানুর বাড়ি কোথায়? না, আমি তো এটা কখনো বাবার মাকে বলতে দেখিনি। তবে তুই জানলে বল, আমার না তাদের দেখতে খুব ইচ্ছে। আমি শুধু জানি না, বরং আমি তাদের সবাইকে আয়নাতে দেখার মতো স্পষ্ট দেখতে পাই। হাজার হলেও আমি হলাম নাম্বার 1 ভুয়া জ্যোতিষ। ভুয়া জ্যোতিষী মানে? আরে এটা হলো আমার নামের টাইটেল। যেমন সবার প্রফেশনের আগে থাকে না, যেমন MBBS, LLB, BSc, ইঞ্জিনিয়ার, আরো নানান কিছু, তেমনই এটা আমার টাইটেল। তুই মানুষও আজব ধরনের, আর তোর টাইটেল আচরণও খুব আজব ধরনের। এখন কথা না বলে চল, আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আমার নানুর বাড়ির তাহলে কোথায়, আর কে কে আছে সেখানে? রাসেল বেটা, তুই একটা জিনিস মাইরি, একটু বুদ্ধি খাটিয়ে সবার মনে চিন্তা ঢুকে দিছিস। কিছু সময় পরে ওরা বাসায় চলে আসে, আর রিমি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে আসে। আর এদিকে মিমি বাড়িতে এসে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজে নিজেই বলতেছে, রাসেল যেটা বললো সেটা কি আসলে সত্যি হবে নাকি? যদি সত্যি হয় তাহলে আমার কি হবে? আমার কত স্বপ্ন, আমি ধনী বাড়িতে বউ হয়ে যাব, মনের সব ইচ্ছে পূরণ করব। এসব ভাবছে মিমি। আর এদিকে রিমির মনও একটাই প্রশ্ন। তাই তো তাতে খাবার টেবিলে রিমি ওর বাবা মাকে বলে, আম্মু, আব্বু, আজকে আমি একটা কথা তোমাদের থেকে জানতে চাই। আশা করি আমার উপরে রাগ করবে না। হ্যাঁ মা, বল তোর কি জানার আছে আমাদের থেকে? আম্মু, তুমি তো আব্বুকে ভালোবেসে বিয়ে করেছো, তাই না? সেটা তো তুই আগেই শুনেছিস। তোর বাবা আমার টিচার ছিলেন, কিন্তু কথা হলো তুই জানতে চাইছিসটা আসলে কি? আমার বান্ধবীরা সবাই
তার নানার বাড়িতে গিয়ে ঘুরে আসে, আর আমি কোনোদিন নানুর বাড়িতে যেতে পারলাম না। তোমরা বলো আমার নানুর বাড়ি কোথায়, আমি সেখানে যাব। রিমির কথা শুনে রিমির আম্মুর মনটা খুব খারাপ হয়ে যায়, আর সাথে সাথেই উনি খাবার টেবিল রেখে চলে যায় রুমে। এদিকে শফিক সাহেব মেয়েকে ধমক দিয়ে বলে, রিমি, খাবার সময় কেউ এইসব কথা বলে? খবরদার আর কখনো এই প্রশ্ন তোর মাকে করবি না। তোর মা এটা শুনে সহ্য করতে পারে না। কিন্তু কেন বাবা, কি এমন ঘটেছিল যে আম্মু নানুর বাড়ির কথা শুনতেই পারে না? আবার এই কথা বলছিস? তোকে বলছি না এই কথা একদম জিজ্ঞেস করবি না। মেয়েকে উপরে কথাটা বলি শফিক সাহেব ওর রুমে চলে যান। এদিকে রিমি বাবা মায়ের এমন আচরণ দেখে খুব করে চমকে যায়, আর মনে মনে ভাবেন, আমি ঘটনাটা বুঝলাম না। আম্মু আপু দুজনেই নানুর বাড়ির কথা শুনে এতটা রিয়াক্ট কেন করলো? না, আমাকে যে এর রহস্য খুঁজে বের করতেই হবে। তার জন্য ছোট লোক বুয়া জ্যোতিষীর সাহায্য নিতে হবে। না, ও তো এখন বাসায় চলে গেছে। রিমি এসব ভাবতে ভাবতেই রুমে চলে আসে। এদিকে রাসেল আজকে আর ওর বাড়িতে যায়নি, বরং রিমিদের বাড়ি থেকে একটু দূরে একটা বাড়ি ভাড়া নিয়েছে। সাথে রানাও এসেছে, রাসেলের সাথেই থাকবে। রানা, রিমি আর মিমির হাত দেখে যে চিন্তায় ফেলাইছি, আমার মনে হয় মহারানী দুইটা এখন সেই কথা নিয়েই গভীর চিন্তায় মগ্ন আছে। তুই পারিসও বটে, এমন করে কিভাবে ওদের মানাতে পারলি আমি বুঝি না। বন্ধু, কোনো বাহিনীর লিডার হলে সবকিছু এভাবে বুঝিয়ে কাজ করতে হয়। সেটা তুই একদম ঠিক করেছিস। তা তোর ছুটি তো আর মনে হয় বেশি দিন নেই, তাহলে কি করবি? আরে বেটা, এইসব কি বলতেছে? আমার পাঠক পাঠিকা শুনে ফেললে তো আমাকে নানান প্রশ্ন করতে শুরু করবে। এখন চুপ করে ঘুমিয়ে পড় কেমন? কালকে আবার তোকে ফেরিওয়ালা সেজে ফেরি করতে হবে। এভাবে রাখবেন চুড়ি, দুল, মালা, আরও আছে হাতের বালা। আমার তো দেখছি তোর থেকে এটারও ট্রেনিং নিতে হবে। এভাবে ওরা আরো অনেক কথা বলে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দুই বন্ধু মিলে নাস্তা বানিয়ে নাস্তা করে বাইরে আসতেই রান্না দেখে ওর জন্য একটা ফেরি করার মতো সাজানো গাড়ি দাঁড়িয়ে আছে। রাসেল বাইরে আসলে জিজ্ঞেস করে, কিরে বন্ধু, তুই এইটা আবার ঘুমের মাঝে কখন ম্যানেজ করলি? আমি তো কিছুই বুঝলাম না। দূর বেটা, আমার বডিগার্ড থাকতে এইসব নিয়ে আমাকে চিন্তা করতে হয় নাকি? এখন যা, বেরিয়ে পড়। তবে এই বেশি তোকে খুব মানিয়েছে। নিজেই আমাকে এইসব বানিয়ে এখন খুব মজা নিতেছিস তাই না? সময় আমারও আসবে, তখন আমিও মজা নিব। নিস বেটা, এখন যা, এই মাইকটা হাতে নিয়ে ফেরি করতে করতে। এভাবে আরো কিছু কথা বলে দুইজন দুই দিকে চলে যায়। রাসেল গেটের সামনে আসতেই দেখতে পায় রিমি আগে থেকেই ওর জন্য দাঁড়িয়ে আছে, যেটা দেখে মনে মনে ভাবে, না, আমার জ্যোতিষবিদ্যা মনে হয় ভালোই কাজ করতেছে। নাহলে এত সকালে মহারানী এখানে দাঁড়িয়ে থাকবে কেন? ওই, তোর আসতে এত সময় লাগে? একটু হালালভাবে ডিউটিটা কর, বুঝলি? এমনিতেই 10 মিনিট দেরি করেছিস। যানজটের রাস্তা একটু দেরি তো হবেই ম্যাডাম। তা আপনি এত সকালে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়েছেন কেন? তোকে আচ্ছা মতো কেলাবো বলে এমন একটা কথা বলেছিস যে সেটার কারণে আমি সারা রাত ঘুমোতে পারিনি। ওরে বাবা, ওষুধ তো দেখছি সত্যি সত্যি খুব কাজে দিয়েছে। তা ম্যাডাম, আপনি ঘুমাতে পারেন নাই বলে আমাকে কেলাবেন, তাহলে কি আপনার ঘুম চলে আসবে? কেলাবো না তো কি করব? তুই কালকে কথাটা না বললে আমার মাথায় তো সেটা জানার ভূতও চাপতো না। আমি কালকে রাতে খাবার সময় আব্বু আম্মুকে বলেছি আমার নানু বাড়ি কোথায়। তারপর তারা কি বলেছে শুনি? রিমির কথা শুনে রাসেল আরো অনেকটাই আগ্রহ নিয়ে রিমিকে উপরে কথাটা জিজ্ঞেস করে। কি বলেনি সেটা বল। কাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলছে না, আর আব্বু তো রাগ করে অনেক কথা শোনাইছে। সব দোষ তোর। এখন আমি তোকে কেলিয়ে সেটা শোধ নিব। তাহলে কি ফুপি এখনো আমাদের উপরে রেগে আছে? তাহলে আমি কি কখনো তাদের আবার এক করতে পারবো না? এই যে শুরু হলো আবার আগের ভাবনা। আমার না মাঝে মাঝে মনে হয় তোকে সব সময় মায়ের উপর রাখি। থাক তুই বাল, দিলি তো মুডটা নষ্ট করে। রিমি কথাটা বলি আবারও বাড়ির ভেতরে। এদিকে রাসেল সেই চিন্তা নিয়েই যেন এখনো পড়ে আছে। না, যেভাবেই হোক ফুপিকে তার ভুল বোঝাতেই হবে। সেদিন কেন এমন করছিল সেটা তাদের জানতেই হবে। এসব ভাবছে রাসেল, ঠিক তখনই বাড়ির পাশে শুনতে পায় রানা বলতেছে,
রাখবেন চুড়িদুল মালা, আরও আছে মেয়েদের নরম হাতের বালা। রাসেল হাসতে হাসতে গেটের বাইরে এসে রানাকে ডেকে বলে, এই যে ভাই ফেরিওয়ালা, আমার কিছু অন্য আইটেম লাগতো, আসেনি আপনার কাছে সেই অন্য ধরনের লেডিস আইটেম? শালা হারামি, আমাকে ফেরিওয়ালা বানিয়ে দিয়ে আবার মজা নিচ্ছিস? তুই জানিস আমি কিল খাওয়ার হাত থেকে কোনো মতে নিজেকে বাঁচাতে পেরেছি? কি বলিস? আমি তো কিছুই বুঝলাম না তোর কথার মানে। আরে ব্যাটা, আমি আসতেছি তো একটা মেয়ে আসলো চুড়ি কিনতে, একটা চুড়ি পছন্দ করলো। এখন কাহিনী হলো সে এক হাতে মেহেন্দি দিছে, তাই চুড়ি আমাকে পরিয়ে দিতে হবে। আমি যেই একটু আদর করে চুড়ি পরাতে নিছি, অমনি বেডির জামাই এসে তো বাঁশ একটা নিয়ে সেই লেভেলে দৌড়ে নিয়ে দিছে। ইস মামা, হাঁপিয়ে গেছি। শালা লুচ্চামি করতে গেছো অন্যের বউয়ের সাথে, এখন খেলা তো খাইতেই হবে। এখন যা, কলেজের দিকে যা। আর শোন, এখানে আবার লুচ্চামি করিস না। লেডি গ্যাংয়ের লিডার কিন্তু রিমি, তোর হাড্ডি মাংস কিন্তু সারিয়ে ফ্রিজে রেখে দিয়ে একটু একটু করে কুকুরকে দিয়ে খাওয়াবে। ভাই, আমার তো এখনই ভয় করতেছে তোর কথা শুনে। আমার তো প্রেম করার ইচ্ছে মরে যাইতেছে। আরে বেটা, সাহস নিয়ে যায়, কিছুই হবে না। এই যে আমি তোর বুকের সাহসে ফু দিলাম। রানা আর কিছু না বলে সোজা কলেজের দিকে চলে যায়। এদিকে রিমি রুমে বসে বসে রিফাতের সাথে সেই আরামে কথা বলতেছে। জান, তুমি আসলেই হারামজাদাকে যেন আনো না। শালার কারণে আমি তোমার সাথে কিছুই করতে পারি না। তুমি আমার সাথে কিছুই করতে পারো না মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। আরে তুমি বোঝো না, একটু মন করে তোমার সাথে কথা বলতে পারি না, সেটাই বললাম। ও, সেটাই বলো। খবরদার, আমার সাথে বাজে কোনো মতলব করার কথা স্বপ্নেও যেন ভাববা না, তাহলে কিন্তু তোমার খবর করেই ছাড়বো। আরে ধুর, এমনটা কেন করবো বলো? বিয়ের পর তো তোমার বাগানের সব ফুলের মতো আমিই শাকচুন্নি, তোর ওই রসগোল্লা ফুলের রস থেকে কি আর নিজেকে ধরে রাখতে যাই? তোকে তো যে করেই হোক একবার কাছে পেতেই হবে, না হলে যে প্রেম আমার সার্থক হবে না। এ পর্যন্ত কত মেয়ের সাথে প্রেমের সাগরে মুক্ত খুলেছি, হিসাব নেই। আচ্ছা বাবু, ঠিক আছে, এখন রাখো, আমি কলেজে যাব, কেমন? ঠিক আছে বাবু, আর আমি এসে তোমাকে কল দেবনি, কেমন? ঠিক আছে বাবু, তুমিও সাবধানে অফিসে যাও, কেমন? এভাবে অনেক কথা বলে রিমি কল কেটে দিয়ে রেডি হয়ে নাস্তা করতে চলে আসে। নাস্তার টেবিলে দেখে ওর আম্মুর মনটা এখনো মলিন হয়ে আছে, যেখানে সবসময় ওর আম্মু হাসি খুশি থাকে। সরি আম্মু, আমার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আর তুমি চাও না এমন কথা জানতে চাইবো না, তবুও এমন মলিন মুখ করে থেকো না। রিমির কথা শুনে রিমির আম্মু কিছুই বলে না। এদিকে রিমি ওর আম্মুকে আবারও বলে, আম্মু, তুমি আমার সাথে কথা বলবে না তো? ওকে, ঠিক আছে, তুমি রাগ করে থাকো। আমি আজকে এই যে বাড়ি থেকে গেলাম, আর আসবো না বাড়িতে। মেয়ের এমন কথা শুনে মিসেস সাইদা চৌধুরী রিমিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দেয় আর বলতে থাকে, মারে, তোর উপর আমি রাগ করিনি। তুই যেটা জানতে চেয়েছিস সেটা জানার সম্পূর্ণ অধিকার তোর আছে, তবে এখন আমি তোকে সেটা বলতে পারবো না। সময় হলে তুই নিজে সবকিছু জানতে পারবি। এই তো আমার লক্ষ্মী আম্মু। ওকে, তোমার কথা রইলো। আমি তাহলে কলেজে গেলাম কিন্তু। রাসেলকে নিয়ে যাস, ছেলেটা অনেক ভালো একটা ছেলে। ঠিক আছে আম্মু, বাই। রিমি ওর আম্মুকে বাই বলে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে রাসেল চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আর নাক ডাকছে, যেটা দেখে রিমি কিছু সময় পাশে দাঁড়িয়ে থাকে। দেখো হাঁদারামটা এই দিনের বেলায় ডিউটি বাদ দিয়ে কি সুন্দর করে ঘুমিয়ে আছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। রিমি এসব ভেবে পাশ থেকে খুঁজে একটা মুরগির পাখার হাঁস নিয়ে এসে রাসেলের সামনে দাঁড়িয়ে রাসেল কানে শুশুরি দেয় আর রাসেল লাফ দিয়ে ওঠে। ব্যাস হয়ে গেল। রাসেলের মুখটা রিমির গালে স্পর্শ করে। রিমি রাগ করলেও কিছুই বলে না, কেননা দোষ তো রাসেল না, বরং ওর নিজেরই। সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি আপনি আমার সামনে দাঁড়িয়েছেন। ঠিক আছে, আজ পর্যন্ত আমার গালে কোনো ছেলে স্পর্শ করতে পারেনি, আর তুই সোজা চুমু দিয়ে ফেললি। আমি তো দেখিনি, দেখলে তো গালে কিস করতাম না, সোজা ঠোঁটে কিস করে দিতাম। তোর সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমি কিছু বলি না বলে তুই এভাবে বাড়তে পারিস না। মনে রাখিস, উই পোকারও পাখা গজায় মরিবার তরে। এখানে দোষ তো আমার না, আপনার সব দোষ। আপনি যদি আমার সামনে এভাবে দাঁড়িয়ে কানে সুরসুরি না দিতেন
তাহলে তো এমনটা হতো না। হয়েছে হয়েছে, এখন চল কলেজে যাব। রিফাত আজকে আসবে কলেজে। কি? এই, তুই রিফাতের কথা শুনে এভাবে চমকে উঠলি কেন? না মানে উনি কেন আসবেন? আপনি জানেন না উনি কত মেয়ের সাথে রিলেশন করে? আমি দেখেছি একদিন অন্য মেয়ের সাথে। সেইটা তো তার বোন বা আত্মীয়র ভিতরে কেউ হতে পারে, এতে তাকে খারাপ বলার কি আছে? হ্যাঁ, আপনি যেটা বললেন সেরকম হলে তো কেউ হোটেলে ঢুকে যেত না, তাই না? রাসেলের কথা শুনে রিমি রাগে রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, আমি ভেবেছিলাম তুই ভালো, কিন্তু আজকে বুঝলাম তুই কতটা খারাপ। তোর নজর আমার শরীরের উপরে। মনে রাখিস, এই সব মিথ্যে কথা বলে তুই আমাকে রিফাতের থেকে সরাতে পারবি না। রাসেল অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এদিকে রিমি রাসেলকে রেখেই কলেজে চলে আসে। রাসেলও গাড়ি করে কলেজে থেকে একটু দূরে এসে নেমে দেখতে পায় রানার সাথে কথা বলতেছে চুড়ি দুল কেনা নিয়ে। দেখ, আমরা তো ব্র্যান্ডেড জিনিস ছাড়া সচরাচর কিছুই কিনি না, তারপরেও তোর এই ধুলটা দেখে খুব পছন্দ হলো। তা কত টাকা দিতে হবে? আমি তো টাকা নিব না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার মনটা আমাকে দিয়ে এগুলো সব নিয়ে যাও। রানার কথা শুনে মিমি তো শেষ। আর এইদিকে রিমি দাঁড়িয়ে মিমিকে বলছে, মিমি রে, তুই তো শেষ। এত রাসেল যেমনটা বললো তেমনটাই হচ্ছে। নে, তোর আশিকের হাতে তোর যত্নে রাখা মনটা দিয়ে দে। ফেরিওয়ালার বাচ্চা, ঠাটিয়ে তোর গালে একটা থাপ্পড় দিব। ওই, তুই কোথায় আর আমি কোথায় দেখেছিস? আর আসছিস মন চাইতে। এ দেখো, ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলত এগুলো দেখে হয় না। সুন্দর দুইটা মনের মিল হলেই পবিত্র ভালোবাসা হয়। আর আমি মিস্টার ভুয়া জ্যোতিষের কাছে হাত দেখিয়ে জানতে পেরেছি তোমার আর আমার মন এক। সো দেরি না করে চলো না প্রেম শুরু করি। তোকে ওই জ্যোতিষী বলেছে? কাহিনী কি মামা? সব জায়গায় ওই জ্যোতিষের কথা শোনা যাচ্ছে। তাহলে কি ওর সব কথাই ঠিক হয়? শুধু ঠিক হয় না, বরং কার্যকরী হয়। ওকে তো অনেক মানুষ এই জেলা থেকে ওই জেলাতে নিয়ে যায় হাত দেখানোর জন্য। ওর কথা না মিথ্যে হয় না। তাই বলি কি, দেরি না করে তোমার মনটা আমাকে দিয়ে দাও। দেরি করলে এমনিতে প্রেমের বয়স কম হয়ে যাবে। দূর ছাই, এরিমি চল, এই ব্যাটার কাছে থাকা যাবে না। এই, তুই আমার সামনে যেন না পড়স, বলে দিলাম। এই যে সুন্দরী, এভাবে চলে গেলে কি হয়েছে? আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করব। তোমাকে আমি আমার এই মনের ঠাঁই দিয়েছি। মিমি রানার কোনো কথার জবাব না দিয়েই চলে আসে কলেজ ক্যাম্পাসে। আর এইদিকে রাসেল দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতেছে। মিমি, তুই তো শেষ। রানাকেও তোর আপন করে নিতে হবে। বেচারা সিলেট থেকে তোর কাছে ছুটে এসেছে ভালোবাসা পাওয়ার জন্য। বান্ধবী, ছেলেটা দেখতে তো খারাপ না, অনেক কিউট। তবে ও একটা ফেরিওয়ালা, আর আমি কোথায় কোটিপতির মেয়ে। ওর সাথে আমার কোনোভাবে যাই? এত মিলিয়ে দেখতে হবে না। দেখছিস না রাসেল যেটা বলছে সেটাই তোর সাথে ঘটে চলেছে। এই তো রাসেল আসতেছে, দেখি আবার কি বলে। কি ব্যাপার, আজকে মিমি ম্যাডামের মন এমন মলিন হয়ে আছে কেন? ওই, তুই কি বলেছিস যে সেটাই ঘটে চলেছে? এখন ফেরিওয়ালা ওর থেকে ভালোবাসা চাই। তুই নাকি তার হাতও দেখেছিস? দেখেছি। শুধু কি এটাই, আজকে থেকে ওই ফেরিওয়ালা মিমির বাড়ির সামনে বসে থাকবে ভালোবাসা পাবার জন্য। কি বলিস? তাহলে আমার মান সম্মান তো সব ধুলেই মিশে যাবে। বাবা তো ওকে গুলি করে মারবে, আমি শিওর। আল্লাহ, এমন কথা শোনার আগে আমাকে তোমার কাছে নিয়ে গেলে না কেন? আমি এত সুন্দর একটা মেয়ে, আর তুমি আমার জন্য ব্যবস্থা করেছো একটা ফেরিওয়ালাকে। মিমির এমন কাহিনী দেখে রাসেল যেন কিছুতেই নিজের হাসি থামিয়ে রাখতে পারছে না। তবু অনেক কষ্টে হাসি থামিয়ে রেখে বলে, দেখুন ম্যাডাম, সবটাই তো আল্লাহর লীলা খেলা। আপনার কপালে যেমনটা আছে সেটা ঘটবেই। আর সব থেকে বড় কথা, আপনাকে যেই আল্লাহ বানিয়েছে, রানাকেও ঠিক সেই আল্লাহ তার পছন্দের মতো করেই বানিয়েছে। পার্থক্য শুধু একটাই, সেটা আপনি ধনী আর রানা গরিব। সেটা তো ঠিক আছে, তারপরও কি ওর সাথে আমার যাই? কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবে না, কিছু খাওয়াইতে পারবে না, সবাই আমাকে দেখে হাসাহাসি করবে। এই যে রিমি এখনই আসতেছে। ওই শাকচুনি, আমি কোথায় আসলাম? হ্যাঁ, তোকে ওই ফেরিওয়ালাকে বিয়ে করতে হবে, এটা নিশ্চিত হয়ে গেছে। তুই এত খুশি হোস না। রাসেল বলেছে না তোর সাথেও রিফাতের বিয়ে হবে না? কিভাবে বিয়ে না হয় সেটাও আমি দেখব। আমি প্রমাণ করে দিব রাসেল যেটা বলে সবটাই ভুল। এই যে ম্যাডাম, আমি যেটা বলেছি সেটাই হবে, এবং আপনার সাথে দুদিনের মধ্যেই রিফাত নাকি টিফাত তার ব্রেকআপ হবে।
দেখা যাবে, আর যদি না হয় তোর সাথে যে কি হবে সেটা তুই ভাবতেও পারবি না, বলে দিলাম। রিমি কথাটা বলেই রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাসেল সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, রাগিনী, তুমি তো জানো না এই রাসেল কি জিনিস, যেটা বলবে সেটা করেই ছাড়বে। যা বেটা রিফাতের কিছু কীর্তি খুঁজে বের করে আনি। তারপর রাসেল সেখান থেকে সোজা নীরবের কথা মতো একটা হোটেলে চলে আসে। কেননা রাসেল নীরবকে বলেছিল রিফাতের উপরে নজর রাখতে। রাসেল হোটেলে এসে দেখে রিফাত একটা মেয়েকে সাথে নিয়ে হোটেলে এসেছে। রাসেলের কথা মতো নীরব আগেই সেই রুমে একটা ক্যামেরা ফিট করে রেখেছিল। ব্যাস, ওদের সব কীর্তি রাসেলের হাতে চলে আসে। রাসেল রিফাতের সামনে না পড়ে সেখান থেকে রিমিকে নিয়ে চলে আসে। এদিকে বিকেলে রিফাত একটা পার্টির আয়োজন করেছে, সেখানেই যাবে রিমি। কিন্তু রিফাতের কথায় রাসেলকে সেটা রিফাত বলে না এবং বিকেলের সাথেও নেয় না। রাসেল বাড়িতে রিমিকে দেখতে না পেয়ে তো পাগল প্রায়। না, কলেজে রিমিকে পেলাম না, আবার বাড়িতেও নেই, তাহলে ও গেল কোথায়? আমার মাথায় তো কিছু ঢুকছে না। রাতও প্রায় 11টা ছুঁই ছুঁই। এ তো পাইছি, ম্যাডামকে জিজ্ঞেস করে দেখি। তারপর রাসেল সোজা বাড়ির ভেতরে চলে আসে। মিসেস শাহিদা চৌধুরীকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, আজকে কলেজ থেকে এসে রিমি ম্যাডামকে বাড়ির কোথাও দেখছি না, কারণ কি? আবার রাতও অনেক হলো, তবুও বাড়িতে আসলো না। ওহ বাবা, তোমাকে তো বলাই হয়নি, রিমি ওর বন্ধুর পার্টিতে গেছে। তোমাকে সাথে নিয়ে যাওয়া নাকি মানা আছে, তাই তোমাকে বলিনি। ও আচ্ছা, তার মানে রিফাত এটা করছে। না, আমাকে ওখানে এই মুহূর্তে যেতে হবে। রিমির কোনো ক্ষতি হতে পারে না। রাসেল তাড়াতাড়ি ওর গার্ড নিয়ে রওনা দেয় সেখানে, কারণ রিমির মোবাইলে লোকেশন আমার কাছে আগেই ছিল। এদিকে রিমিকে শরবতের বোতলে মদ খাইয়ে দেয় রিফাতের বান্ধবীরা। রিমি ধীরে ধীরে যেন একটু একটু করে নেশায় মাতাল হতে থাকে। চোখের সামনে যেন আউলা ঝাউলা দেখতে পায়। জান, আমার এমন লাগছে কেন? কি খেয়েছি আমি? এই তো শোনা, কাজে লেগেছে। জান, তোমার খারাপ লাগছে? চলো রুমে গিয়ে একটু রেস্ট নাও, তাহলে ঠিক হয়ে যাবে। রিমি কিছু বলার আগেই রিমিকে ধরে রিফাত একটা রুমের মাঝে নিয়ে আসে, যে রুমে আগে থেকে 3জন ছেলে ছিল। তাদের দেখে নিমেষেই যেন রিমির মাথা থেকে সব নেশা দূরে পালিয়ে যায়। রিফাত, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আর এরা সবাই এখানে কি করছে? কারা এরা? আর জান, এমন করো কেন? ওরা সবাই আমার বন্ধু। রিফাত রিমির হাত ধরে নাকের কাছে নিয়ে শুকতে শুকতে বলে, আর রিমি রিফাতের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, ছি রিফাত, ছি! আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, আর তুমি এই প্রতিদান দিচ্ছ? রাসেল ঠিকই বলেছিল, তুমি একটা প্লে বয়। আজকে বিশ্বাস হলো, ওর কথাই ঠিক। ওর জন্যই আমি ঠিক মতো থাকতে পারছি না। আর কি বললে, তোমাকে ভালোবাসি? হাসালে। কেননা আমাদের জীবনে ভালোবাসা বলতে কোনো শব্দ নেই। আমরা 4 বন্ধু একটা করে মেয়েকে পটিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে তার দেহ সব চুষে নিয়ে ভিডিও করে পাচার করে দিই বিদেশিদের কাছে। কত মেয়ের সাথে এমন করছি সেটার হিসাব নেই। তবে আফসোস, তোমার খাবার সৌভাগ্য হলো না, কেননা তোমাকে দুবাইয়ে সেই পছন্দ করেছে, পাক্কা 50 লাখ টাকা বিনিময়। রিফাত রিমিকে একটা চেয়ারে বেঁধে রাখে, আর এদিকে রিফাতের বন্ধু আর একটা মেয়ে নিয়ে আসে, আর উপরে 4 বন্ধু মিলে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটা চিৎকার করে, আর চিৎকার যেন 4 দেয়ালের মাঝেই বন্দী হয়ে আছে, কেউ যেন শুনছে না। 4 বন্ধু এক এক করে মেয়েটার সাথে অশ্লীলতা লিপ্ত হয়ে পড়ে, যেটা দেখে রিমির যেন দেহ থেকে প্রাণটাই বেরিয়ে যাবার মতো অবস্থা তৈরি হয়। মনে মনে ভাবে, আজকে এই পরিস্থিতির জন্য আমি দায়। রাসেলকে যদি সাথে নিয়ে আসতাম তাহলে এমনটা হতো না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি চাই না এদের মতো পশুদের খাদ্য হতে। রিমির এসব ভাবনা চিন্তা শেষ হবার আগেই রাসেল রুমের ভেতরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। রাসেলকে দেখে সবাই তো ভয় শেষ, আর রিমি যেন প্রাণ ফিরে পায়। নীরবরা সবাই নিজের চোখ হাত দিয়ে ঢেকে রাখে। রাসেল, তোর সাহস তো কম না, আমার আড্ডাখানায় ঢুকে পড়েছিস। ওই কুত্তার বাচ্চা, তো সাহস এত! কথা বলার টাইম আমার কাছে নেই, যেটা বলবো সোজা হাত আর পা দিয়ে। রাসেল কথাটা বলে একে একে 4টাকে মেরে আধমরা করে ফেলে। 4 জনের শরীরে যেন চলার মতো শক্তি নেই। রাসেল গিয়ে নিজের পরনের শার্টটা সেই মেয়েটির শরীরে দিয়ে দেয়। মেয়েটি উঠে নিজের জামা কাপড় পরে নেয়। রাসেল গিয়ে ওই মেয়েটিকে বলে, শোনো বোন, ওদের মতো জানোয়ারদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে আমি চাই না
ওদের মেরে তুমি খুনি হও, তুমি তোমার নিজের হাতে ওদের 4 জনের মেশিন কেটে দাও, যেন এই জানোয়ারদের শাস্তি দেখে সমাজের আরো যে জানোয়ার আছে তারা শুধরে যায়। রিমি ম্যাডাম, আপনি চোখ ঢেকে নিন। রাসেলের কথা মতো রিমিও চোখ ঢেকে নেয়। এদিকে সেই মেয়েটি একটা ধারালো ছুরি দিয়ে এক এক করে 3 জনেরই মেশিন কেটে দেয়। আজকে মেয়েটির চোখে নেই কোনো ভয়, আছে শুধু প্রতিশোধের আগুন। ওই 3 জন চিৎকার করে দেখে রাসেল মুখ ভেদে দেয়। রাসেল, ওকে থামা, আমি ওকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবো। এই স্বপ্ন তুই কত মেয়েকে দেখেছিস সেটার হিসাব করলে শেষ হবে না। ওই কি দেখছো, তোমার কাজ শেষ করো। মেয়েটির এক মুহূর্ত দেরি না করে রিফাতের মেশিনটাও কেটে দেয়। এদিকে মেয়েটি রাসেলকে অনেক কিছু বলেই ধন্যবাদ জানায়। আরও বলে পাশের রুমে অনেক মেয়ে আছে যাদেরকে এরা আটকে রেখেছে, দর্শন করে পাচার করে দেয়। যেটা শুনে রাসেলের মাথায় তো আগুন ধরে যায়। রাসেল গিয়ে সবগুলো মেয়েকেই ছেড়ে দেয়। সবাই ভয় পেয়ে আছে, কেননা দিনের পর দিন সবাইকে ড্রাগস দিত। কিছু সময় পরে ওইখানেও আরও কয়েক মানুষ আসে, সাথে পুলিশ। সব মেয়েরাই নিজেদের চোখ ঠেকে রাখে। আর রাসেল পুলিশকে বলে, স্যার, এরা 4 জন নারী পাচারকারীর সাথে যুক্ত ছিল। এই মেয়েটি তার সাহস দেখিয়েছে, আর কোনো মেয়ের সর্বনাশ যেন না করতে পারে সেই কাজটাই করছে। এই মেয়েকে এমন সাহসিকতার জন্য আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো উচিত। মিস্টার, তুমি যেটা বলছো সেটা একদম ঠিক। এমন জানোয়ারদের মেরে ফেলা উচিত। এই মেয়ে বাঁচিয়ে রেখেছো কেন? স্যার, এদের মেরে ফেললে তো বেঁচে থাকার কষ্টটা ভোগ করতে পারতো না, তাই এরা তিলে তিলে মরুক। রাসেল, তুমি যদি সময় মতো না আমাদের খবর দিতে আর সাহস করে এখানে না আসতে, তাহলে হয়তো এর থেকেও বেশি কিছু হতো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। স্যার, ধন্যবাদের কি আছে? আর এরা টার্গেট করতো সুন্দর সুন্দর মেয়েদের, প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ষণ করে পাচার করার। রাসেল রিমিকে আগেই নীরবের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিয়েছে পুলিশের সাথে কথা বলার ফাঁকে। কেননা রাসেল চায় না রিমির কোনো নাম এখানে উঠে আসুক। তারপর পুলিশ সব মেয়েদের জবানবন্দি নেয়, সাথে সবাইকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। রাসেলও সেখান থেকে চলে আসে। সকালে রাসেল গেটে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমাকে বাবা মা আর কখনো তাদের বুকে ফিরে পেত না। আরে এতে ধন্যবাদের কি আছে? আমি তো শুধু আপনাকে বাঁচাইনি, আমি পুরো 20 জন মেয়েকে বাঁচিয়েছি। তুমি যদি তাদের মতোই আমাকে ভাবতে, তাহলে এভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আমাকে বাড়ি ফিরিয়ে দিতে না। আমি চাইনি আপনার কারণে এইবারের মান সম্মান সব ধুলাই মিশে যাক। রিফাতকে প্রমাণ করার জন্য একটা জিনিস আমার কাছে ছিল, কিন্তু আমি আপনাকে দেখাইনি। দেখাই কি হবে? সেই তো ভুল বুঝে আমার গালে নকশা পরিবর্তন করে দিতেন। রিমি রাসেলের কথা বলা দেখে রাসেল জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাসেল যেন হিতে জ্ঞান হারিয়ে ফেলে। রিমি যে ওকে জড়িয়ে ধরবে সেটা বিশ্বাস হচ্ছে না। কাল রাত থেকে তোমার উপরে আমার বিশ্বাস এসে গেছে। তুমি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না। তুমি আমার জন্য পারফেক্ট। কি করছেন এসব? হ্যাঁ, কোথায় আপনি আর কোথায় আমি? আপনার বাড়ির সামনে সিকিউরিটি গার্ড। দেখো, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। রাত থেকেই তোমার স্থান আমার কাছে সবার উপরে হয়ে গেছে। আমি তো সত্যিই খুব ভালোবাসি। আই লাভ ইউ সোনা। না, এভাবে ওকে আপন করে নিলে ভালোবাসা সস্তা মনে হয়ে যাবে, এত সহজে মেনে নেব না। আমার ভালোবাসার রিফাতের মতো না যে চাইলে যে কেউ পেয়ে যাবে। রাসেল কথাটা বলেই বাড়ির বাইরে চলে আসে। এদিকে রিমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে।